This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুদিন আগেই দিলীপ ঘোষকে নিয়ে বিতর্কে উত্তাল হয়েছিল এই বাংলা। দীঘায় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দেবের উদ্বোধনে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, তারপরে বিজেপির মধ্যেই দিলীপ ঘোষকে নিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল। নব্য বিজেপিরা একের পর এক দিলীপ ঘোষকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন। চুপ ছিলেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষও একদম টার্গেট করে করে, কখনো নাম ধরে কখনো নাম না করে, নব্য বিজেপিদের বা তৎকাল বিজেপিদের বা হঠাৎ বিজেপিদের আক্রমণ করেছিলেন। তার নিশানা থেকে বাদ যায়নি শুভেন্দু অধিকারী, অর্জুন সিং থেকে শুরু করে সৌমিত্র খাড়া, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষের কথায় দোকান খুলে বসেছিলেন, পরবর্তী সময় সেই দোকান বন্ধ করে বিজেপিতে গিয়ে দোকান খুলে বসেছেন, তাদের প্রত্যেককে দিলীপ ঘোষ আক্রমণ শানিয়েছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কেউ অভিযোগ আনতে পারবে না। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ছায়ায় থেকে বড় হয়েছেন, তারাই এখন বিজেপিতে গিয়ে নিজের দোকান সাজিয়ে বসেছেন। এই জিনিস আমরা দেখেছি, দিলীপ ঘোষের মুখে সেই কথা শুনেছি। যারা ভুলে গেছেন তাদের জন্য ছোট করে সেইটুকুনি অংশ রইল। আজ যে দুর্নীতি টিএমসির নামে গন্ধ আছে, মমতা ব্যানার্জির নামে কেউ কেস করতে পেরেছে? পারেনি। কার নামে করেছে? যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে। আমি কি বলবো? দিলীপ ঘোষ বললে কি যায় আছে? যারা বসে তারা জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস, কোনো ক্রিমিনাল কেস আছে? তার নাম করে যেমন ভাঙিয়ে খেয়েছে, তার নাম হয়ে খুন করেছে, লুট করেছে। এটা তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে আমার আঁচলে থেকে অনেকে আমি তৈরি করে দিয়েছি, আমার আড়ালে লোকে চুরি করছে, সব দায় আমার, সব চুরি আমি করছি। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ঠিকই বলেছে তো। আমি বলছি 100 বার ঠিক বলেছেন উনি। যাদেরকে বলেছে তারা বলুক, গায়ে গু লেগে আছে। দিলীপ ঘোষকে যেন চ্যালেঞ্জ না করে কেউ। দিলীপ ঘোষ, আমি আজ সকালে বলেছি, আমি ন্যাংটা, সবাইকে ন্যাংটা করতে পারি, কিচ্ছু যায় আসে না আমার। দিলীপ ঘোষ এরকম এসছে, সেরকম খালি হাতে এসছে, খালি হাতে যাবে। বাকিদের জিজ্ঞেস করুন কবে রাজনীতি শুরু করেছিল, আজকে কি কামিয়েছে। যারা ওইখানে দোকান বন্ধ হয়ে গেছে, যেখানে দোকান খুলেছে, মাল একই বিক্রি করছে, এটাই সমস্যা। যাই হোক, দিলীপ ঘোষের এই যে বক্তব্য, সেই বক্তব্যের মূল লক্ষ্য ছিল নব্য বিজেপিরা, আরো ভালো করে বললে বলা যায় শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলা হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপিরা। এমন অবস্থা আজ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সেই অভিযোগ এক প্রকার স্বীকার করে নিলেন। সাংবাদিকদের করা প্রশ্নের সামনে শুভেন্দু অধিকারী মেনে নিতে বাধ্য হলেন দিলীপ ঘোষের যেই অভিযোগ, দিলীপ ঘোষের যেই বার্তা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যারা দোকান খুলে বসেছিল, সেই দোকান বিজেপিতে নিয়ে এসছে, তাদের মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী নিজেই বকলমে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে নিজেই এক প্রকার সেই কথা স্বীকার করে নিলেন। কি বিষয় সেটা নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। আজকের বিষয়, আজকের পর্ব নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি। তিনি কি বলেছেন সেটা আগে শুনে নিই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের শিক্ষা দিয়েছেন কাউকে খারাপ কথা না বলতে, কাউকে খারাপ ভাষা আক্রমণ না করতে। বাধ্য হয়ে গেছি এখন। আমি বিধায়ক, বিধানসভার ভিতরে সম্মানীয় শুভেন্দুবাবু যেভাবে আচরণ করছেন, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে ব্যবহার করতে পারে না। একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় তিনি বিরোধী দলনেতা হিসাবে তার বক্তব্য রাখবেন, কিন্তু যেভাবে জঘন্য ভাষায় আক্রমণ করছেন, যেটা কখনো শোভনীয় নয়। আর সবচাইতে যেটা মারাত্মক, যে পশ্চিমবঙ্গের 300 বছরের ইতিহাস আছে, এখানে কোনোদিনই হিন্দু মুসলমানের নামে মানুষ ভাগ হয়নি। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা। সেই বাংলায় তিনারা যেভাবে বক্তব্য রেখে পরিবেশ দূষিত করছেন, বক্তব্যের মাধ্যমে যে দূষিত করছেন, আর তার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে,
যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দেবার চেষ্টা করছেন। সে কারণে আমি বলেছি যে এই পাগলের মতো একটা মানুষ যেন পাগলা হাতি হয়ে গেলে যে এলাকায় ঘুরে বেড়ায়, তাকে যদি সাবধান না করা যায় তাহলে মানুষকে মেরে ফেলবে। তো এরা মানুষে বিভেদ সৃষ্টি করে মানুষকে মেরে ফেলবে। এই পাগলের মতো যেন তাকে পাগলা হাতির সাথে তুলনা করা হয়েছে। আর একে বেঁধে রাখা উচিত, নাহলে এই বক্তব্যগুলো যদি চলতে থাকে সংবাদের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক ঐক্য সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি এই পাগলা হাতিকে শিকল দিয়ে বেঁধে রাখা উচিত, যাতে এই ধরনের দূষিত বক্তব্যের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের পরিবেশ নষ্ট করতে না পারে। শুনলাম আব্দুল রহিম বক্সির বক্তব্য। যাই হোক, সাংবাদিকরা আব্দুল রহিম বক্সির বক্তব্যকে নিয়ে শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করলেন। আব্দুল রহিম বক্সির নাম শোনা মাত্র শুভেন্দু অধিকারী তেলে বেগুনে জ্বলে উঠলেন। বিরক্তি তার মুখ থেকে ঝরে ঝরে পড়লো। তার অভিব্যক্তিতেই বিরক্তি প্রকাশ পাচ্ছে। ঘটনাচক্রে এই আব্দুল রহিম বক্সি শুভেন্দু অধিকারীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাকে দেখতেন। একাধিক জেলা, শুধু মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ওদিকে মুর্শিদাবাদ, মালদা পর্যন্ত যত জেলা আছে শুভেন্দু অধিকারীর ওপর দায়িত্ব দেওয়া ছিল। শুভেন্দু অধিকারী সেই সমস্ত জেলার পর্যবেক্ষক ছিলেন। পর্যবেক্ষক থাকার সময় বিভিন্ন দল ভেঙে শুভেন্দু অধিকারী বিভিন্ন নেতা নেত্রীদের তৃণমূল কংগ্রেসে যোগদান করাতেন। এই আব্দুল রহিম বক্সিও সেরকমই এক নেতা, যিনি অতীতে আরএসপি করতেন, বামপন্থী করতেন এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও যখন আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তখন তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতৃত্ব এই যোগদানের বিরোধিতা করেছিল, কিন্তু ওই যে শুভেন্দু অধিকারী তৎকালীন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুভেন্দু অধিকারীর ইচ্ছার বিরুদ্ধে তখন এই যে সমস্ত জেলাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে দেখতো, সে সমস্ত জেলায় শুভেন্দু অধিকারীর ইচ্ছার বিরুদ্ধে পাতাও নড়ত না। তাই শুভেন্দু অধিকারী চেয়েছেন বলেই আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সেই আব্দুল রহিম বক্সির নাম শুনেই শুভেন্দু অধিকারী তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি বললেন সেই কথাকে শুনি। আব্দুল রহিম বক্সি তিনি বলছেন এখানে সেনার বৈঠক হচ্ছে, মমতা আমার দিনটাই খারাপ করলেন। পচা মাল, আজে বাজে কথা বলে। আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশান হতো, তাতে রহিম থাকতো আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করতো, অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময়, এখনো ছেলেকে দিয়ে করছে। তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল, আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই। এই তো ক্যারেক্টার। আমি ওকে বলে দিলাম, ও যে ভাষায় যে টোনে কথা বলছে, ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আর মালতীপুরে 80% মুসলিম ভোটার। আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। শুনলাম শুভেন্দু অধিকারী কি বললেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী বললেন যে কথাগুলো আমি বললাম, যে এই আব্দুল রহিম বক্সি আমার হাত ধরে তৃণমূল কংগ্রেসে এসেছিল, আগে আরএসপি করতো, বামপন্থী করতো, অনেকের তৃণমূল কংগ্রেসের অনেক নেতার তখন আপত্তি ছিল একে জয়েন করানোয়, কিন্তু আমি তাকে জয়েন করেছিলাম, আমাকে ধরে জয়েন করেছিল, বারবার বলার জন্য আমি জয়েন করেছিলাম। তিনি একই সঙ্গে বললেন এই আব্দুল রহিম বক্সি চাকরি চোর, এরা চাকরি চুরি করে, চাকরি বিক্রি করে। এখন তার ছেলেও, অর্থাৎ এই আব্দুল রহিম বক্সির ছেলেও নাকি চাকরি চুরি করছে, চাকরি বিক্রি করছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য। তাহলে শুভেন্দু বাবু, দিলীপ ঘোষ যেই কথা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসে আপনাদের মতো যারা দলবদলু পাল্টিবাজ নেতারা আছে, তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বড় হয়েছেন, তারা তৃণমূল কংগ্রেসে দোকান সাজিয়ে বসেছিলেন, সেই দোকান যখন বন্ধ হওয়ার উপক্রম হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাবের ফলে, তখন আপনারা সেই দোকান নিয়ে বিজেপিতে গিয়েছেন এবং বিজেপিতে গিয়েও দোকান সাজিয়ে বসেছেন। তা আপনি যখন জানতেন, আপনার অভিযোগকে যদি সত্যি ধরে নিই, আপনি হাজার ভুরি ভুরি অভিযোগ করেন, তার মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সে বোঝার উপায় নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রে আপনার অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়, আপনি প্রোপাগান্ডা ছড়ান। তাও তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে আপনি যে অভিযোগ আনছেন, সেই অভিযোগ আপনার মতে, আপনি যেটা বললেন যে আব্দুল রহিম বক্সিরা চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, আপনি ধরে দিচ্ছি সেটা সত্যি। তা আপনি যখন জানতেন আব্দুল রহিম বক্সি চাকরি চোর, চাকরি চুরির ইতিহাস রয়েছে, তাহলে তাকে কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন? তৃণমূল কংগ্রেসের নেতারা যাদের বিরুদ্ধে আপনারা সবসময় সরব থাকেন, সেই নেতারাই তো তাহলে এই আব্দুল রহিম বক্সির জয়নিং এর সময় বাধা দিয়েছিল, আপনি নিজে মুখে স্বীকার করলেন। তাহলে কেন তৃণমূল কংগ্রেসের নেতাদের বাধা থাকা সত্ত্বেও আপনি কোন ইন্টারেস্টে এই আব্দুল রহিম বক্সিকে সেদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছিলেন? আপনার নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট ছিল
নাহলে আপনি কেন যোগদান করাবেন? একজনের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ আনছেন, চাকরি চোর বলে দাগিয়ে দিচ্ছেন, চাকরি বিক্রি করবার মতো অভিযোগ আনছেন, শুধু তাকে নয় তার ছেলের বিরুদ্ধেও আনছেন, আবার তাদেরই নিজের দলে যোগদান করিয়েছিলেন তৃণমূলে থাকাকালীন। কষ্ট হচ্ছে, ধরে নিচ্ছি আপনার কথা সত্য, সেই চাকরি চুরির ভাগ এখন আপনি পাচ্ছেন না বলে কষ্ট হচ্ছে। তাহলে দিলীপ ঘোষ যেই অভিযোগ করেছিল, পক্ষান্তরে কিন্তু আপনি সেই অভিযোগ সম্পূর্ণ স্বীকার করে নিলেন। দিলীপ ঘোষের সেই কথা আপনারা কিন্তু মেনে নিতে বাধ্য হলেন। কথায় বলে যে চোর কখনো না কখনো নিজের দোষ একবারের জন্য হলেও স্বীকার করে নেয়, শুধু উল্টো দিকে যারা আছে তারা বুঝতে পারলেই কেল্লা ফতে। তাই শুভেন্দু অধিকারী, আপনি ভাববেন না যে আপনি এইভাবে কথা এড়িয়ে গেলেন, আব্দুল রহিম বক্সি সম্পর্কে একটা মন্তব্য করে দিলেন, আলটপকা মন্তব্য, মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন আর সবাই চুপ করে বসে থাকবে। আপনি যখন বলেছেন আব্দুল রহিম বক্সি চাকরি বিক্রি করে, তৃণমূল কংগ্রেসে আপনি তাকে জয়েন করিয়েছিলেন, তাহলে আপনি স্বীকার করে নিন আপনি সমস্ত কিছু জেনে শুনে যাদের চাকরি বিক্রির ইতিহাস আছে তাদের ধরে ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আপনার নিজস্ব ইন্টারেস্টে। তার কারণ আপনি নিজে বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দিয়েছিল। সবার বাধা উপেক্ষা করে আপনি নিজের পছন্দের লোকজনদের তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন। আজকে তারা যখন আপনার বিরুদ্ধে আচরণ করছে তখন তারা খারাপ, যখন আপনি যোগদান করিয়েছিলেন সবার বিরোধিতা সত্ত্বেও তখন তারা ভালো ছিল। অভিযোগ করলেই হলো, অভিযোগ করলে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি হবে না, আপনি ইতিহাস তুলবেন, আপনার ইতিহাস কেউ তুলবে না। বিরোধী দলনেতা হয়েছেন দায়িত্ববান একটি পোস্ট, সেই পোস্টে থেকে আলটপকা মন্তব্য করা যায় না। বিধানসভায় আপনার প্রায় 4 বছর হতে চললো বিরোধী দলনেতা হিসাবে, এখনো পর্যন্ত বিধানসভায় কোনো প্রশ্ন করেননি, বিধানসভায় শুধু হাঙ্গামা করেছেন, বয়কট করেছেন, মিছিল করেছেন। এটা একটা বিরোধী দলনেতার দায়িত্বের মধ্যে পড়ে? আপনি বারবার বলেন না যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল কি আসল মুখ্যমন্ত্রী সেটা জনগণ জানে। তার কারণ জনগণ এটাও জানে যে আপনি লোডশেডিং এমএলএ থেকে বিরোধী দলনেতা হয়েছেন। আগামী দিনে মুখ্যমন্ত্রী তো দূর কথা, বিরোধী দলনেতার আসন টিকিয়ে রাখতে পারবেন কিনা, বিজেপি দলের মধ্যে নিজের গুরুত্ব বজায় রাখতে পারবেন কিনা সে নিয়ে চিন্তা করুন। তার কারণ আপনি এবং আপনার লবির সবাই বিলক্ষণ জানে আদি বিজেপি নেতারা সংঘবদ্ধ হচ্ছে। বিভিন্ন জায়গায় রাজ্য কমিটি থেকে শুরু করে শাখা সংগঠনে আদি নেতাদের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। সিঁদুরে মেঘ দেখে ঘরপোড়া গরু ভয় পায়। আপনারা অন্তত এই আদি নেতাদের প্রত্যাবর্তন দেখে বুঝতে থাকুন যে বিজেপিতে আপনাদের দিনও শেষ হয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের দরজাও আপনাদের জন্য যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন পর্যন্ত বন্ধই থাকবে। দেখুন, কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, বিজেপিও করলেন, এরপরে সিপিএম করতে হয় কিনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।